এখন আমরা জাভাস্ক্রিপ্টে যে সেকশনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল কি? আমরা ইতিমধ্যে একটা লেকচারে ভেরিয়েবল ইউজ করে কিছু কাজ করেছি, কিন্তু তারপরেও আমরা ভেরিয়েবল সম্বন্ধে ডিটেলস কিছু বলিনি। আমি ভেরিয়েবল সম্বন্ধে এখন বলবো, তার আগে আপনি ভুলে যান এখন জাভাস্ক্রিপ্ট করছেন। সেটা হচ্ছে এই কারণে যে আমি আপনাদের জাভাস্ক্রিপ্টের থ্রুতে ভেরিয়েবলটা শেখাবো না, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থ্রুতে আপনাদের আমি ভেরিয়েবলটা কীভাবে ডিক্লেয়ার করতে হয়, ডাটা টাইপটা তা বলবো। তারপর আমি জাভাস্ক্রিপ্টের ব্যাপারটা আমি আপনাদেরকে বলবো, ঠিক আছে? যাই হোক, আমার এখানে সি বা সি প্লাস প্লাস ইনস্টল করা নেই, থাকলে আপনারা ভালো হতো বোঝাতে। এখন যেটা হচ্ছে সেটা আমি আপনাদের বলি, শুনুন। ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, স্ট্রিং, এরকম বিভিন্ন টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করা যে ডাটা টাইপ আছে। তার আগে একটা কথা হচ্ছে, আপনাদের আমি একবার বলেছিলাম একটা লেকচারে, আপনি ইচ্ছা করলেই পানির পাত্রে চাউলের জায়গায় পানি রাখতে পারেন না। যেমন আপনি একটা জিনিস ধরুন, বডি স্প্রে। আপনি বডি স্প্রে অনেকে দেখেছেন বা সেন্ট বলে থাকেন, সেখানে কি করা হয়, লিকুইড পদার্থ থাকে, এটা আপনি স্প্রে করে আনা হয়। যদি আমি এই জাতীয় কোনো বডি স্প্রে বোতলে যদি আমি চাউলের গুঁড়া বা চাউল রাখি, সেটা কি সম্ভব বাহির করা বা স্প্রে করা? ঠিক এরকমই অনেক ব্যাপার আছে। তারপরে আপনি ধরতে পারেন, যেমন আপনি যদি ইচ্ছা করেন, আপনি একটা 1 লিটার পানির বোতলে 2 লিটার পানি রাখতে পারেন না। ঠিক তেমনি আপনি যেমন আপনি বাজার থেকে যদি কোনো সদাই কিনতে যান, তাহলে আপনাকে একটা ঠোঙ্গা বা কাগজের ব্যাগে দেওয়া হয়, সেই কাগজের ব্যাগে আপনি পানি আনতে পারেন না। তার মানে কি, প্রত্যেকটা পদার্থের মানে প্রত্যেকটা জিনিসের তার নিজস্ব আকৃতি আছে, আয়তন আছে, এর উপর ডিপেন্ড করে তার জন্য কিছু পাত্র বা তার জন্য রাখার জন্য কিছু জায়গা ক্রিয়েট করা হয়, তৈরি করা হয়। ঠিক তেমনি ভেরিয়েবলগুলো এই টাইপেরই। যেমন আপনি ইচ্ছা করলেই ক্যারেক্টার কোনগুলোকে বলা হচ্ছে আপনার, ক্যারেক্টার হচ্ছে এই জাতীয় জিনিসগুলো ক্যারেক্টার বলা হচ্ছে। দেখাই, ক্যারেক্টার সম্বন্ধে আপনারা জানেন, যারা সি সি প্লাস প্লাস করেছেন বা প্রোগ্রামিংয়ের সাথে যাদের পরিচয় আছে, তারা এই লেকচারটা যদি নাও দেখেন কোনো সমস্যা নেই। যারা একেবারেই জানেন না, তাদের জন্য এই লেকচারটা খুব নর্মাল ওয়েতে আমি বোঝানোর চেষ্টা করছি। হয়তো যারা সি সি প্লাস প্লাস যাবা জানেন, তারা হয়তো এই লেকচারটা দেখলে হয়তো অন্যরকম কিছু মনে হতে পারে। অথচ আমাদের সি সি প্লাস প্লাসের ভিডিও লেকচারটা যারা কালেক্ট করেছেন, সেখানে ভেরিয়েবল ডাটা টাইপ নিয়ে আমরা বিশাল আলোচনা করেছিলাম। যাকে এখানে আমি হালকা ধারণা দিতে যাচ্ছি, সেটা হচ্ছে ইন্টিজার টাইপ, ফ্লোট টাইপ, ক্যারেক্টার কি, এই যে আমি একটা লিখলাম, এটা একটা ক্যারেক্টার, একটা ওয়ার্ড। এই ওয়ার্ডগুলোকে ক্যারেক্টার বলা হচ্ছে। 1 লিখলাম, এও একটা ক্যারেক্টার, ঠিক আছে। 2 লিখলাম, এটাও একটা ক্যারেক্টার। এগুলো হচ্ছে ক্যারেক্টার টাইপ। স্ট্রিং কি, একাধিক ওয়ার্ড বা একটা সেন্টেন্স। যেমন এসডি লিখলাম, এগুলো পুরোটা হচ্ছে একটা স্ট্রিং, এটাকে বলা হচ্ছে স্ট্রিং। একাধিক ওয়ার্ডের মানে একের অধিক ওয়ার্ড যখন এসে পড়ছে, তখন তো এটা স্ট্রিং হয়ে যাচ্ছে। অনেক সময় একটা ওয়ার্ডকে স্ট্রিং বলা যায়, কিন্তু ক্যারেক্টার শুধু একটা ওয়ার্ডকেই ক্যারেক্টার বলা হয়। তারপর ইন্টিজার টাইপ হচ্ছে আপনার ওই টাইপের, যেমন নিউমেরিক নাম্বারকে ইন্টিজার এবং ফ্লোট এই দুই ভাগে ভাগ করা হয়। ইন্টিজার কোনগুলো, পূর্ণ সংখ্যা যেরকম 0 একটা পূর্ণ সংখ্যা, 1 একটা পূর্ণ সংখ্যা, 2 একটা পূর্ণ সংখ্যা, 100 পূর্ণ সংখ্যা। কিন্তু যদি আমি বলি 1.2, এটা একটা পূর্ণ সংখ্যা না, এটা দশমিক আছে, ভগ্নাংশ, এটা 1.2, এটা হচ্ছে আপনার ফ্লোট, ঠিক আছে। আপনি -1.5 দেন, এটাও ফ্লোট, মানে এটা 103 লিখেছি আমি, যেহেতু এটা হয়ে যাবে আপনার ইন্টিজার। 1.02 দেন, এটা ফ্লোট। আপনি যদি -500 লেখেন, এটা হচ্ছে আবার ইন্টিজার। ফ্লোট এবং ইন্টিজার পার্থক্য আপনি বুঝতে পারলেন। ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা, ফ্লোট হচ্ছে আপনার দশমিক আসছে যেখানে ভগ্নাংশ আছে সেটা। সেই জন্য আপনি ফ্লোট কোনো মাল ইন্টিজার টাইপের কোনো ভেরিয়েবলের ভিতরে রাখতে পারেন না, ঠিক ইন্টিজারটাও কিন্তু ফ্লোটের ভিতরে আপনি রাখতে পারেন। এই হচ্ছে আপনি ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, ঠিক এরকম। কিন্তু জাভাস্ক্রিপ্টের যে বিশাল সুবিধাটা, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে কোনো ভেরিয়েবল ইন্টিজার, ফ্লোট বলে কোনো নির্দিষ্ট নেই। আপনি যখন যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করবেন, সেটা যেই ভ্যালুটা রাখবেন ওই টাইপের ভেরিয়েবলটা হয়ে যাবে। যেমন খেয়াল করেন, সি এর ক্ষেত্রে আপনি যদি ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চান, ধরুন আপনি 100 কোনো একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে চাচ্ছেন, কি হোল্ড করতে চাচ্ছে। যারা ধরুন ঐকিক নিয়মের অঙ্ক না, যারা মনে করুন আপনার সমাধান করেছেন, যেমন আমরা ছোটোবেলা সমাধান করেছি, কি ধরুন বলা হলো 2x + 5 ইকুয়াল টু দেওয়া হলো আপনার ধরুন -1। তাহলে এক্সের ভ্যালু কত? স্বভাবতই এক্সের ভ্যালু কত হচ্ছে আমরা বলে দিই। এক্সের ভ্যালু দাঁড়াচ্ছে কত আপনার, x ইকুয়াল টু -1 -5। তাহলে আসলো কত ভ্যালুটা এখানে, -6, ঠিক আছে। এখানে 2x হবে, 2x। তাহলে x এর ভ্যালু কত? তাহলে আপনার এক্সের ভ্যালুটা আসছে, x ইকুয়াল টু আপনার দাঁড়াচ্ছে -3। তার মানে এক্সের ভিতর -3 আছে, মানে এক্সের ভ্যালু হচ্ছে -3।
এরকমই যদি আপনি মনে করুন 100 একটা ভ্যালু, সেটাকে কোনো কিছু রাখতে হলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে এই এক্স ওয়াই জেডের মতো করে আপনার যে ইচ্ছা মতো। 100 কে ইন্টিজার টাইপ, তাহলে কি আপনি ইন্টিজার টাইপে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে, সেটা কীভাবে ইন্টিজার লিখে এক্স বলুন কিংবা বড় হাতের এক্স লিখুন, যেটা লিখুন আপনার ইচ্ছা, বা এ লিখুন, বি একসাথে লিখুন, বা শুধু এ লিখুন, বা ডি লিখে ওদিকে, মানে এটার ভিতরে আপনি 100 রাখতে হবে এবার ভেরিয়েবল ডিক্লেয়ার করে। ফ্লোট হলে কী করতে হবে, FLOAT ফ্লোট, একটা ভেরিয়েবল নাম দেন, দিয়ে সেটা আপনাকে লিখতে হবে কি এটার ভিতরে 1.5 যা রাখছেন আপনি রাখতে হবে। ক্যারেক্টার ক্ষেত্রে কী করতে হবে, CHAR ক্যারেক্টার দিয়ে আপনাকে রাখতে হবে ডি বা ই জি ক্লিয়ার করে একটা সিঙ্গল কোটেশনের ভিতরে এ রাখতে হবে, এটা সি এর ক্ষেত্রে বা নন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। কিন্তু জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে যে বেনিফিট সেটা হচ্ছে আপনাকে এইভাবে কোনো ডাটা ডিক্লেয়ার করতেন, জাস্ট VAR ভেরিয়েবল লিখে আপনি এ লিখুন, তো সেমিকোলন দিয়ে দিন, বা এ ইকুয়াল টু যা রাখতে চান, যদি আপনি ক্যারেক্টারিস্টিক রাখতে চান ক্যারেক্টার রাখতে পারেন, বা নাম্বার রাখতে চান নাম্বার রাখতে পারেন, আপনার ইচ্ছে কোনো নেই, যে ভ্যালু রাখবে সেটা সেই টাইপের ডাটা টাইপ হয়ে যাবে। এবার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় আপনার জাভাস্ক্রিপ্টে, ঠিক আছে। তো আমরা জানলাম যে জাভাস্ক্রিপ্টে কীভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে। জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য জাস্ট ভেরি লিখলেই VAR লিখে আপনি ভ্যালুটা লিখে দিবেন, তাহলে জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে যাবে। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা সুবিধা, কীভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন আপনারা বুঝতে পারলেন। তাহলে ভেরিয়েবল ডিক্লেয়ারটা হচ্ছে আপনার জাস্ট VAR লিখে আপনি যেটা করবেন সেটা হচ্ছে VAR লিখে আপনি জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে দিবেন, এবং তার ভিতরে আপনি ইচ্ছা মতো ভ্যালু রাখবেন, তাতে কোনো সমস্যা নেই। আমরা এইভাবে ইউজ করতে পারি। চলুন আমরা একটা যদি আমরা এরকম জিনিসটা খেয়াল করি, তাহলে আমরা কাজটা করে একটু দেখি। যেমন আপনি চাচ্ছেন যে আপনার সকল অড ইভেন সংখ্যা, আপনি একটা ওয়েব পেজ ক্রিয়েট করছেন। ওয়েব পেজ ক্রিয়েটটা হচ্ছে দুইটা বাটন থাকবে, যেই বাটনের মধ্যে ক্রিয়েট করলে আপনার যেই কাজটা হবে সেটা হচ্ছে আপনি দুইটা বাটনে যদি কেউ ক্লিক করার পরে ধরুন ক্লিক করার পরে একটা যোগ হবে, যোগ হলে সেই ভ্যালুটা সে দেখাবে, ঠিক আছে। চলুন আমরা দেখি এটা কীভাবে করতে হবে। আমি লিখলাম HTML, লিখে হেড লিখলাম HEAD হেড, তারপর ধরুন স্ক্রিপ্ট লিখলাম SCRIPT স্ক্রিপ্ট, টাইপ TYP টাইপ ইকুয়াল টু TEXT টেক্সট, জাভাস্ক্রিপ্ট CRIPT জাভাস্ক্রিপ্ট লিখলাম, তারপর জাস্ট ক্লোজ করে দিয়ে আমি এখানে স্ক্রিপ্টের মধ্যে লিখি ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ভেরিয়েবল এ ডিক্লেয়ার করলাম, এ ইকুয়াল টু আমি রাখলাম ধরুন 100, বি ইকুয়াল টুটা লিখলাম আমি 5, আমি এর থেকে ভেরিয়েবল বি ডিক্লেয়ার করতে হবে, VAR ভেরিয়েবল বি ইকুয়াল টু আমি 5 ডিক্লেয়ার করলাম। এখন কথা হচ্ছে ভেরিয়েবল সি এর মধ্যে আমি 100 - 5 লিখলাম, ঠিক আছে। তারপরে ডকুমেন্ট ডট রাইট DOCUMENT ডকুমেন্ট ডট রাইট WRITE ডকুমেন্ট ডট রাইট লিখে আমি লিখলাম কি শুধু সিটা লিখে দিলাম, এখানে সেমিকোলন দিয়ে দিলাম। স্ক্রিপ্টটাকে আমি ক্লোজ করে দিই SCRIPT স্ক্রিপ্ট, ঠিক আছে। তারপর বডি সেকশন BODY বডি, তারপর বডিটাকে আমি ক্লোজ করি BODY বডিটা ক্লোজ করলাম। তারপর HTML চলুন দেখি রান করে এটা কী হয়, একটা জিনিস দেখার চেষ্টা করি, এখান থেকে আমরা কিছু একটা বুঝবো। HTML লিখলাম, লিখে আমি সেভ দিলাম, ইয়েস। এখন আমরা রান করে দেখবো এটা কাজ করে কিনা। চলুন দেখি এক্সপ্লোরার, ঠিক আছে। খেয়াল করে দেখুন এখানে আপনার চলে আসছে। এক্ষেত্রে করতে হবে কি অ্যালাউ ব্লক কন্টেন্ট দিয়ে দিতে হবে, আর নাহলে আপনি ব্রাউজারে গিয়ে দেখুন 190 বিয়োগ করতে 95 দেখাচ্ছে। আপনারা খেয়াল করেছেন জিনিসটা, বিয়োগ করতে 95 দেখাচ্ছে। এখন কথা হচ্ছে আমি তো স্ক্রিপ্টটা কল করিনি, আপনাদের একটু আগে আমি বলেছিলাম স্ক্রিপ্টটা কোথায় রাখবেন সেটা আপনাদের আমি বলেছিলাম। দেখুন এখানে আমি স্ক্রিপ্টটা কল করিনি কিন্তু 95 এসে পড়েছে, যে খেয়াল করে দেখুন আমি হেডের ভিতরে লিখেছি কিন্তু বডির ভিতরে কিছু লিখিনি। অন্যান্য সময় কী করেছিলাম, বডি থেকে আমরা কল করছিলাম, কিন্তু এখানে আমি কল করিনি, জাস্ট আমি হেডের ভিতরে লিখে রেখেছি। যদি আমি এটা একটা ফাংশনের নাম দিতাম, ধরুন FUNCTION ফাংশন নাম দিলাম, এই ফাংশনের নাম দিলাম আমি ঠিক আছে। ফাংশনের নাম দিলাম ধরুন আমি এটা আপনার ইচ্ছা। ফাংশনটাকে যদি আমি এভাবে ডিক্লেয়ার করি এবং তারপরে দেখুন যদি আমি ফাইল দিয়ে সেভ করি, সেভ ইয়েস, এখন যদি রিফ্রেশ দিই দেখুন খেয়াল করে আর আসছে না। এর কারণটা কি, এখন আসছে না কেন সেটা আমরা বোঝার চেষ্টা করি। এখন কেন এটা আসছে না সেটা আমরা দেখব। দেখুন এখন আসছে না, এর কারণটা হচ্ছে এই যখন ফাংশন দিচ্ছেন তখন এটা গ্লোবাল থাকছে না, এটা লোকাল হয়ে যাচ্ছে, এটা ফাংশনের আন্ডারে চলে আসছে। তার মানে বইটাকে এটা কল করলেই এটা আসবে না, হলে আসবে না। যখন আপনি এসব কিছু লিখবেন না, ফাংশনের নাম দিবেন না, তখন সে ডাইরেক্ট এটাকে লুট করে নেবে এবং তখনই এক্সিকিউট করে নেবে। ফাংশন দিয়ে এক্সিকিউট করবে কিন্তু সে ভ্যালুটা শুরু করবে না, এটাকে কল করতে হবে ফাংশনটাকে বডি থেকে, ঠিক আছে।
আর ফাংশনের ক্ষেত্রে আপনি কী করতে কীভাবে ফাংশন লিখতে হয় সেটা আমি এখন আপনাদের বলবো। আপনার ভেরিয়েবল কি আশা করি বুঝতে পেরেছেন। ফাংশন এমন একটা জিনিস, ধরুন আপনি যারা সি প্লাস বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন তারা ফাংশনটা অতি সহজেই বুঝতে পারবেন, বা ফাংশন সম্বন্ধে জানেন তাদেরকে বলার কিছু নেই। ফাংশন হচ্ছে একটা নির্দিষ্ট কিছু স্টেটমেন্ট, মানে প্রত্যেকটা লাইনকে কিন্তু এক একটা স্টেটমেন্ট বলা হয়। এই লাইনগুলোকে বলা হচ্ছে এক একটা স্টেটমেন্ট। যখন একটা সেমিকোলন পাচ্ছে তখন একটা স্টেটমেন্ট হয়ে যাচ্ছে ডকুমেন্টেড রাইট, এটা একটা স্টেটমেন্ট। ভেরিয়েবল সি 100-5 এটা একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্টগুলো যখন ফাংশনের আন্ডারে থাকে, শুধু ফাংশনের আন্ডারে যখন কিছু স্টেটমেন্ট থাকে তখন হচ্ছে কি ফাংশনগুলো কল করার পরে ওই স্টেটমেন্টগুলো এক্সিকিউট হয়, আর না হলে হবে না। এটা হচ্ছে ফাংশন ইয়ে। ফাংশন আপনি নেম করে আলাদা আলাদা করে ফাংশন এ ফাংশন বিভিন্ন রাখতে, যখন যে ফাংশনে কল করবেন, যেমন এই ফাংশনের নাম দিয়েছিলেন আমরা দিলাম TION ফাংশন লিখে জাস্ট আপনি ডি লিখলেন, লিখে এইভাবে দিয়ে সেকেন্ড ব্রেকেট দিলেন, তারপরে এখান থেকে আপনি এরকম রাখলেন, তারপর আবার একটা ফাংশন লিখলেন FUNCTION ফাংশন দিলেন, এটা সেকেন্ড ফাংশন নাম দিলেন, আপনি ইচ্ছা মতো আপনি নাম দেন, সেকেন্ড দিলেন, দিয়ে জাস্ট এখানে এটার ভিতরে যদি কিছু লিখেন আপনি এখানের ভিতরে আপনি লিখলেন জাস্ট ডকুমেন্ট ডকুমেন্ট দিয়ে কিছু লিখলেন আপনি, এরকমভাবে কিছু লিখতে পারেন। তারপর যেই ফাংশনটা আপনি বডি থেকে কল করবেন, যেমন আমরা দেখেছি ইনপুট টাইপ বাটন লিখে বিভিন্নভাবে কল করেছি, এই কল করে যে ফাংশনগুলোকে যখন নাম দিয়ে কল করবেন তখন এই ফাংশনে যখন ফাংশন ডি কল করবেন তখন শুধু এতটুকু জিনিস এক্সিকিউট হবে, যখন ফাংশন সেকেন্ড কল করবে তখন এই লাইনটা এক্সিকিউট হবে। ঠিক আছে, এটাই হচ্ছে মজার ব্যাপার ফাংশন। তারপর ফাংশন ভেরিয়েবল কি জানলাম। এখন আমরা একটা কাজ করি, ফাংশন ভেরিয়েবল সম্বন্ধে মোটামুটি আমরা জেনেছি। এখন আমরা একটা দেখি, আপনাদেরকে আমি একটা টিউটোরিয়াল দেখাচ্ছি, একটা স্লাইড দেখাবো। এখন একটা স্লাইড থেকে আপনাদের ভেরিয়েবল সম্বন্ধে আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, কন্ট্রোল স্টেটমেন্ট এই টিউটোরিয়াল একটু পরে দেখাবো আপনাদের। আমি আরেকটা টিউটোরিয়াল দেখাচ্ছি আপনাদেরকে, আমি যেটা করব আপনাদের জন্য, চলুন সেটা দেখি। জাভা স্ক্রিপ্ট ভেরিয়েবল, এখান থেকে আমি একটা লেকচার যদি আপনাদের দেখাই, দেখি এই লেকচারটা, এখান থেকে লেকচারটা দিয়ে আমরা ক্লিয়ার করব ভেরিয়েবল পার্টটা। জাভা স্ক্রিপ্ট এটাকে বলা হচ্ছে ক্লায়েন্ট সাইড ডাইনামিক ডকুমেন্টস। এটা ক্লায়েন্ট সাইড হতে পারে, আবার আপনি ইচ্ছা করলে সার্ভার আপনি করতে পারেন। স্মার্ট ব্রাউজার্স, মোস্ট ব্রাউজার সাপোর্ট এ স্ক্রিপ্ট ট্যাগ দ্যাট ইজ ইউজ টু ইনক্লুড এক্সিকিউটেবল কন্টেন্ট ইন HTML ডকুমেন্ট। যত ব্রাউজার আছে মোটামুটি সব ধরনের ব্রাউজারই স্ক্রিপ্ট ট্যাগটা সাপোর্ট করে। ঠিক আছে, অনেক ধরনের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আছে, আমরা বলেছি আপনাদের আগে VB স্ক্রিপ্ট আছে, জাভা স্ক্রিপ্ট আছে, জে স্ক্রিপ্ট আছে, পার্ল স্ক্রিপ্ট আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে জাভা স্ক্রিপ্ট, নেটস্কেপ অ্যান্ড আদার্স, মানে ইন্টারনেট এক্সপ্লোরার সবগুলোতে জাভা স্ক্রিপ্ট রান করে। শুধু ইন্টারনেট এক্সপ্লোরারের মধ্যে যে স্ক্রিপ্ট, VB স্ক্রিপ্ট এবং পার্ল স্ক্রিপ্ট রান করে। যে স্ক্রিপ্টটা আপনার জাভা স্ক্রিপ্টের নেটস্কেপ জাভা স্ক্রিপ্ট যখন আবিষ্কার করেছিল তখন এই দেখা দেখে ইন্টারনেট এক্সপ্লোরার যে স্ক্রিপ্ট নামে করেছিল, ডাইরেক্ট জাভা স্ক্রিপ্ট না করে এটার থেকে একটু আধুনিক করে করলো। যে স্ক্রিপ্ট মানে জাভা স্ক্রিপ্ট যে স্ক্রিপ্টের সেমই বলা হয়, কিন্তু যে স্ক্রিপ্ট একটু আধুনিক মানের। VB স্ক্রিপ্ট ইন্টারনেট এক্সপ্লোরারে সাপোর্ট করে, অন্যগুলো সাপোর্ট করে না, পার্ল স্ক্রিপ্টও সেম। সেই জন্য আমরা জাভা স্ক্রিপ্টটাকে বেছে নিয়েছি। জাভা স্ক্রিপ্ট সবগুলো সাইট আপনার করে সাপোর্ট করে, সব ধরনের ব্রাউজার আপনি দেখেছেন। ঠিক আছে, আর জাভা স্ক্রিপ্ট কী করে, জাভা স্ক্রিপ্ট একটা ওয়েব পেজকে ডাইনামিক্যালি শো করতে পারে, সেটা আপনাদের আমি আগেই বলেছি। ঠিক আছে, আবার সেটা ইউজারের রেসপন্স করতে পারে জাভা স্ক্রিপ্ট, তারপর একটা পেজকে সে রিডাইরেক্ট করে দিতে পারে, তারপর কুকি ক্রিয়েট করতে পারে। ঠিক আছে, জাভা স্ক্রিপ্ট যে জাভা না, আমি প্রথম ফার্স্ট লেকচারটাতে আপনাকে বলেছি যে সিনট্যাক্স ইজ সিমিলার টু এ সাবসেট অফ জাভা, মানে জাভার মতনই কিছুটা সিনট্যাক্সগুলো ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ, এটার জন্য কোনো কম্পাইলারের প্রয়োজন হয় না, এটা আপনারা জানেন, এগুলো সম্বন্ধে বলার কোনো দরকার নেই। ল্যাঙ্গুয়েজ এলিমেন্ট, ভেরিয়েবল, ইটারালস, অপারেটর, কন্ট্রোল স্ট্রাকচার এবং অবজেক্টস। আমরা আপাতত ভেরিয়েবলটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমি ডিক্লেয়ার উইথ ভেরিয়েবল কিওয়ার্ড, এটা ভেরিয়েবলটাকে একটা কিওয়ার্ড বলা হচ্ছে VAR, ভেরিয়েবল কিওয়ার্ড। আমরা কিওয়ার্ডগুলো দেখব পরবর্তী একটা লেকচার আপনার দেখাবো কীভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার, যে ফু দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, ফু ইকুয়াল টু 1 রাখা হচ্ছে, বা হাই ডেপ, এটা স্ট্রিং, দেখুন ডাবল কোটেশনের ভিতরে হাই ডেপ রাখা হচ্ছে, বেলার ভিতরে, এটা আপনি ইচ্ছা মতো ডিক্লেয়ার করতে পারেন ইউজিং ভে টু ডিক্লেয়ার এ ভেরিয়েবল। ঠিক আছে, আমরা দেখলাম। তারপর দ্য টিপিক্যাল আছে যে নাম্বার 17, 134 স্ট্রিংস, হ্যালো ডেপ, বুলিয়ান, ট্রু ফলস ব্যবহার আপনি দেখেন। এর ইউজ আমরা দেখবো একটু পরে। অ্যারিথমেটিক অপারেটরস কী প্লাস আছে, মাইনাস আছে, স্টার মানে গুণ, ডিভাইড, পার্সেন্ট, প্লাস প্লাস, মাইনাস মাইনাস, ইকুয়াল টু ইকুয়াল। তারপরে আপনার দেখা যাচ্ছে এক্সক্লেমেশন সাইন, ইকুয়াল টু, লেস দেন, গ্রেটার দেন, এন্ড গেট, তারপরে এগুলো আছে সেমিকোলন, এগুলো সবগুলো ব্যবহার আমরা দেখবো একটু পরেই। তারপর কোনো এই ফিল্ডসের ইউজগুলো আমরা দেখবো। এখানে আমি কিছু বলছি, ভেরিয়েবলটা কি আপনি দেখলেন, তার পিসিন অবজেক্ট আমরা এখন এগুলো নিয়ে আলোচনা করবো একটু পরেই। আশা করি ভেরিয়েবলটা কি এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমাদের যেটা হবে সেটা লক্ষ্য হচ্ছে আপনাদেরকে কিছু আমি দেখাবো যে প্লাস প্লাস, মাইনাস মাইনাসের কিছু ব্যবহার, সেটা আপনারা এখন খেয়াল করবেন এবং দেখবেন। চলুন আমরা দেখি সেই ব্যবহারটা। প্লাস প্লাস মাইনাস মাইনাস যেটা আছে সেটা আমি না, এই লেকচারটা আমি আর বড় করতে চাচ্ছি না, পরবর্তী লেকচারে আমি আপনাদের অ্যারিথমেটিকের কিছু অপারেশন দেখাবো, সেটা দেখলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবং এটা করার পরে আপনাদেরকে আমি ফিলস লুপ এগুলো নিয়ে আলোচনা করবো, পরবর্তীতে আমি বিভিন্ন কোড দেবো। আগে আমি এখন আর তেমন একটা কোড করবো না,
লাস্ট টাইম কয়েকটা প্রজেক্টের মাধ্যমে জাভাস্ক্রিপ্ট আপনাদের ক্লিয়ার করবো। এখন আমি যে কাজগুলো করবো সেগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ব্যবহারগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, আমাদের এই লেকচারটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।